চীনের ঝেজিয়াং প্রদেশের মাঝখানে জিসিকিয়াও নামের একটি ছোট্ট গ্রাম রয়েছে। দূর থেকে এই গ্রামটিকে দেখলে বাকি গ্রামের মতোই সাধারণ বলে মনে হবে, কিন্তু এই গ্রামের ভেতর যখনই আপনি প্রবেশ করবেন দেখবেন প্রতিটি দরজার পেছনে লুকিয়ে রয়েছে মানবজাতির সবচেয়ে কমন ভয়, সাপ। এই গ্রামের লোকেরা কেবল সাপের সাথেই বাস করে না, বরং এরা মুরগির মতো সাপকেও চাষ করে। এই গ্রামটি কেবল ৮০০ জন জনগণ নিয়ে গঠিত, কিন্তু এদের মধ্যে ১২০টি পরিবার প্রতি বছরে প্রায় ৩ মিলিয়নের বেশি সাপ উৎপাদন প্রডিউস করে থাকে। আর এই সব কিছুই ঘটছে কেবল ৪ স্কোয়ার মাইলের একটি ছোট্ট এলাকার মধ্যে। একটা সময় যখন এই প্রাণীটি এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর আতঙ্ক ছিল, কিন্তু বর্তমানে এরাই এই গ্রামের প্রতিটি লিভিং রুম, বেডরুমের কমন পশুপ্রাণী। এমনকি এখানে ৩ বছরের বাচ্চারাও এই ভয়ানক সাপগুলিকে খেলনা হিসেবে আলিঙ্গন করে থাকে। গত ৩০ বছর ধরে এই গ্রামে প্রায় ১০০ মিলিয়নেরও বেশি সাপের প্রজনন হয়েছে। বিশ্বব্যাপী সাপের বাজারে চীন ৭০% সাপ সরবরাহ করে থাকে, কিন্তু ২০% সাপ কেবল এই একটা গ্রাম একাই সরবরাহ করে। চীনের এই গ্রামে সাপ চাষের সূত্রপাত হয় ১৯৭০-এর দশকের দিকে। সেই সময় এই গ্রামের একজন স্থানীয় বা লোকাল চাষি, যার নাম ইয়াং হংচং, মেরুদণ্ডের রোগে আক্রান্ত হয়েছিলেন। ইয়াং হং চিকিৎসার জন্য তার সমস্ত সঞ্চয়কে ব্যয় করে দেন, কিন্তু তারপরেও কোনো কাজ হয়নি। ইয়াং হং খুব গরিব পরিবার থেকে এসেছিলেন, এই কারণে তার আরও দামি চিকিৎসার সাহায্য নেওয়ার মতো সামর্থ্য ছিল না। তাই ইয়াং হং হতাশ হয়ে একজন ঐতিহ্যবাহী বা ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন ডক্টরের কাছে সাহায্য চান। তিনি তাকে একটি অনন্য বা ইউনিক ওষুধের প্রস্তাব দেন। বিষাক্ত সাপ ধরে তা দিয়ে মদ তৈরি করে খেতে বলেন। ১৯৭০-এর দশকের দিকে সাপের ঔষধ ছিল খুবই বিরল আর খুবই ব্যয়বহুল, যা ইয়াংয়ের সামর্থ্যের বাইরে ছিল। ইয়াং ঠিক করে সে নিজে সাপ ধরবে আর তা দিয়ে বাড়িতেই ওষুধ বানিয়ে খাবে, কারণ তার কাছে আর কোনো বিকল্প ছিল না। ভাগ্যক্রমে তার গ্রামের বাড়ির আশেপাশে প্রচুর বিষধর সাপ বাস করত। ইয়াং এই সাপগুলিকে ধরে এর সাহায্যে মেডিসিন বানিয়ে নিয়মিত খেতে থাকে, আর আশ্চর্যজনকভাবে সে উপলব্ধি করতে পারে তার রোগ ধীরে ধীরে কমে আসছে। ধারাবাহিকভাবে ৩ বছর ধরে সাপ ধরার অভ্যাসের মধ্য দিয়ে ইয়াং সাপ ধরাতে দক্ষ হয়ে ওঠে, আর এই সাপগুলিকে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে দিত। সেই সময় চীনের বিষাক্ত সাপের অনেক চাহিদা ছিল, তাই সে এই সাপগুলিকে অনেক চড়া মূল্যে বিক্রয় করত, যা তার নিয়মিত আয়ের থেকে কয়েকশো গুণ বেশি ছিল। কিন্তু ক্রমাগত সাপ ধরতে থাকার কারণে একটা সময় ওই গ্রামে সাপের সংখ্যার পতন দেখা দেয়। সাপ খুঁজে না পেয়ে ইয়াং খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু একদিন হঠাৎ তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে। সে ঠিক করে এদের প্রজনন ঘটিয়ে সাপের চাষ করবে। ১৯৮৫ সালে নিজের গ্রামের বাড়িতে সাপের ফার্ম খোলার জন্য তার সমস্ত সেভিং ইনভেস্ট করে দেয়। শুরুর দিকে সে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়, কিন্তু সে ধীরে ধীরে তার ভুল থেকে শিক্ষা নিয়ে তা শুধরে নিত, আর খুব দ্রুত সে সফলও হয়ে যায়। ইয়াং প্রথমের দিকে একটিমাত্র প্রজাতির সাপ নিয়ে ফার্মিং করত, কিন্তু ধীরে ধীরে সাপের প্রজাতির সংখ্যা বাড়াতে শুরু করে, আর সে অনেকগুলি ফার্ম খোলে যেখানে সে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপের চাষ করত। উষ্ণ আর্দ্র জলবায়ু আর প্রচুর বৃষ্টিপাতের কারণে এই জায়গাটি সাপেদের প্রজননের জন্য একটি উপযুক্ত বা পারফেক্ট এলাকা ছিল। ইয়াংয়ের লাভজনক ব্যবসা দেখা দেখি আশেপাশের গ্রামবাসীরাও এই সাপ চাষের ব্যবসায় নেমে পড়ে, আর এভাবে ধীরে ধীরে সাপ চাষের প্রতিযোগিতা বাড়তে থাকে। বর্তমানে ঝেজিয়াং প্রদেশে অসংখ্য গ্রাম রয়েছে যারা সাপের চাষ করে। কিছু ফার্মার এখানে রেস্টুরেন্টের স্পেশাল পদের জন্য সাপ চাষ করে, অনেকে সাপের মদ তৈরি করার জন্য সাপের চাষ করে। আবার ইয়াংয়ের মতো অনেক ফার্মার রয়েছে যারা ঐতিহ্যবাহী ঔষধ শিল্পের জন্য সাপের চাষ করে থাকে। একটা সময় ছিল যখন এই গ্রামের লোকেরা সামান্য অর্থ উপার্জনের জন্য লড়াই করত, কিন্তু বর্তমানে ইয়াংয়ের এই বিজনেস মডেলের জন্য তারা প্রতি বছরে হাজার হাজার ডলার উপার্জন করে থাকে। তার এই অনন্য আইডিয়াটির কারণেই এই গ্রামটি বর্তমানে চীনের শীর্ষ সাপের কেন্দ্রে পরিণত হয়। বেশিরভাগ চাষ করা সাপগুলিকে মেডিসিন ফ্যাক্টরিতে সরবরাহ বা ডেলিভার করা হয়, যেখানে সাপের লিভার আর পিত্তকোষের সাহায্যে ঔষধ তৈরি করা হয়। এছাড়াও এই গ্রামে সাপের চাষ হয় বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার জন্য, যেমন আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া। আর এদের স্কিনগুলিকে ফ্রান্স আর ইতালিতে রপ্তানি করা হয় বিলাসবহুল বা লাক্সারি প্রোডাক্ট বানানোর জন্য। স্নেক ফার্মিংয়ের এই লাভজনক ব্যবসা দেখে এখানের অনেক চাষিরাই তাদের সবজির জমিতে স্থায়ীভাবে বা পার্মানেন্টলি সাপ চাষ শুরু করে দেয়, আর তারা প্রতি মাসে প্রায় ১ লক্ষ ইউয়ান অর্থ উপার্জন করে থাকে। সাপ চাষ একটি লাভজনক ব্যবসা হওয়ার মূল কারণ হল এর কোনো অংশই অপচয় হয় না, এর প্রতিটি অংশকেই বিক্রয় করা যায়। সাপের সবচেয়ে মূল্যবান অংশ হলো এদের বিষ। এদের বিষের প্রতি গ্রামে মূল্য প্রায় ৪৫০ থেকে ৭৫০ ডলার। সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন আর উচ্চ মূল্যের সাপ হল নবজাতক রেড ব্যান্ডেড সাপ। যখন এই সাপগুলোর বয়স ১ সপ্তাহ হয়, ফার্মাররা এগুলিকে ঔষধ কোম্পানিদের কাছে বিক্রয় করে দেয়, কারণ এই সময় সাপগুলির ঔষধি মূল্য অনেক বেশি হয়ে থাকে। অন্যান্য বিষাক্ত সাপ যেমন কালো ডোরাকাটা সাপ, বিশেষ করে ভাইপার, এদের বিষের কারণে এই সাপগুলোর রেট অনেক বেশি হয়ে থাকে। চীনের নাগরিকরা সাপকে বিভিন্ন রোগের প্রতিকারের জন্য ঐতিহ্যবাহী মেডিসিন হিসেবে ব্যবহার করে থাকে। এদের মাংস, কাটা, বিষ, তেল, চামড়া, রক্ত বা ব্লাড, পিত্তকোষ সবকিছুকেই তারা রোগের ঔষধ বলে মনে করে। সাপের তেলকে তারা ত্বকের সমস্যা আর পোড়ার জন্য ব্যবহার করে থাকে।
সাপের ওয়াইনকে তারা মনে করে সেই সব রোগকে আরোগ্য করতে পারে যা এমনকি আধুনিক মেডিসিনও পারে না। আমরা ইয়াংয়ের ক্ষেত্রে এটা দেখেছি, যা তার রোগের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছিল, যা তাকে সাপ চাষ করতে অনুপ্রাণিত করেছিল। ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিন অনুযায়ী সাপের ওয়াইন রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায়। বেশিরভাগ চাইনিজরা অ্যালকোহল পান করার পূর্বে স্নেক লিভার পিল বা ক্যাপসুল খেয়ে থাকে। তারা বিশ্বাস করে স্নেক লিভার পিল অ্যালকোহল থেকে লিভার ক্ষতিগ্রস্ত হওয়াকে রক্ষা করে। এখানে সাপ অসুস্থ ব্যক্তিদের জন্য একটি কমন খাবার। সাপের স্কিনকে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয়। শরীরের ব্যথার জয়েন্টে সমস্যা থেকে মুক্তি পেতে চাইনিজরা বিশ্বাস করে সাপের রক্তই বলো সবচেয়ে ভালো মেডিসিন। সাপের হাড়কে যক্ষা রোগে সাহায্যকারী মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়, আর সাপের পিত্তকোষকে মনে করা হয় জ্বর কমিয়ে দেয় আর দৃষ্টিশক্তিকে উন্নত করে। চীনে আধুনিক চিকিৎসা পদ্ধতি শুরু হয় ইংরেজ মিশনারিদের সাহায্যে, কিন্তু অষ্টাদশ শতাব্দীর পূর্বে চীনের একমাত্র চিকিৎসা ব্যবস্থা ছিল ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিন, যেখানে হার্বাল মেডিসিনের সাথে বিষধর সাপেরও সাহায্য নেওয়া হতো। বর্তমানেও চীনে এই ঐতিহ্যবাহী চিকিৎসার পদ্ধতি খুবই জনপ্রিয়। এমনকি চীনের মূল ভূখণ্ড হংকংয়েও 65% বয়স্ক ব্যক্তিরা রোগের প্রতিকারে হিসেবে ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতেই বিশ্বাস করেন। শুধুমাত্র তাই নয়, সমীক্ষায় দেখা গেছে জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরেও প্রায় 50% মানুষ চীনের এই ঐতিহ্যবাহী চিকিৎসার সাহায্য নিয়ে থাকে। কিন্তু বন্ধুরা, সাপ চাষ যতটা লাভজনক ব্যবসা, তার থেকেও বেশি রয়েছে এই ব্যবসায় জীবনের ঝুঁকি। প্রতিটি মিনিট সাপের কামড়ের ভয় আর মানসিক যন্ত্রণা অপ্রতিরোধ্য। এই কারণে অনেক সাপচাষী একবার বিষাক্ত সাপের কামড় খাওয়ার পরে সাপ ফার্মিং পুরোপুরিভাবে ছেড়ে দেয়। বেশিরভাগ চাষিরা রাবারের গ্লাভস পরেই সাপ হ্যান্ডেলিং করে থাকে, কিন্তু এমন কিছু সময় রয়েছে যখন তাদের খালি হাতে সাপের গায়ে হাত দিতে হয়। তারা সহজেই সিম্পলি এই ঝুঁকিকে মেনে নেয় বা অ্যাকসেপ্ট করে। শুধুমাত্র বিষধর সাপের কামড়ই বিপজ্জনক নয়, এমন কিছু অবিষধর সাপ রয়েছে যাদের কামড়ে টিটেনাসের মতো গুরুতর সংক্রমণ দেখা দেয়। বেশিরভাগ সাপচাষী সাপের কামড় খাওয়ার পরে তাড়াতাড়ি বা ইমিডিয়েটলি হাসপাতালে ছোটে না। পরিবর্তে তারা নিজেরাই বিষ বের করার চেষ্টা করে, ক্ষত জায়গাটিকে ধুয়ে নেয় আর ঐতিহ্যবাহী মেডিসিনের সাহায্য নিয়ে থাকে। এর ফলে আরও গুরুতর জটিলতায় তারা জড়িয়ে পড়ে, কারণ হার্বাল ট্রিটমেন্ট বা চিকিৎসা আধুনিক মেডিসিন কেয়ারের মতো সবসময় কাজ করে না। ফলে অনেক সাপচাষী মারাও যায়। আর যারা হার্বাল ট্রিটমেন্টে বেঁচে যায় তাদের অনবরত মানসিক চাপ নিয়ে ফার্মিংয়ের কাজ করতে হয়, আর দীর্ঘমেয়াদী এই যন্ত্রণা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যা এমনকি কোনো ঐতিহ্যবাহী চাইনিজ মেডিসিন ঠিক বা ফিক্স করতে পারবে না। উদাহরণ হিসেবে এই সাপচাষীর ঘটনাটিকেই দেখুন। যখন এই সাপচাষীটিকে সাপে কামড় দেয়, সে ভয়ে সঙ্গে সঙ্গে তার আঙুলটিকে কেটে ফেলে, আর কাটা আঙুলটিকে সঙ্গে নিয়ে 50 মাইল ভ্রমণ করে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু যখন ডাক্তাররা ওই ব্যক্তিটির কাটা আঙুলটিকে নিয়ে পরীক্ষা করেন, তখন দেখেন সাপের বিষটা খুব একটা শক্তিশালী ছিল না, মানে তার আঙুল কাটার কোনো প্রয়োজন ছিল না। চাইনিজ ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী প্রায় 40% রোগী তারা সঠিক সাহায্যের পূর্বেই স্বচিকিৎসা বা সেলফ ট্রিটমেন্ট শুরু করে দেয়। যেমন অনেকে আঙুল কেটে ফেলে, অনেকে আবার বিষ অপসারণ বা রিমুভ করার জন্য স্কিন পুড়িয়ে ফেলে, কাটা জায়গাকে দড়ি আর তার দিয়ে টাইটভাবে বেঁধে ফেলে, আর ক্ষতে জায়গা থেকে বিষ চুষে বের করে নেয়। কিন্তু এই পদ্ধতিগুলির কোনোটিই কার্যকর নয়। চীনের সাপের ফার্মিংয়ের ব্যবসা যতটা সহজ বলে মনে হয়, ততটাই জটিল এর অনুমতি পাওয়া, কারণ সাপ চাষ একটি খুবই ঝুঁকিপূর্ণ কাজ। এই কারণে ফার্মারদের সর্বপ্রথম প্রয়োজন একটি বন্য প্রাণী পোষ মানানো আর প্রজনন বা টিমিং অ্যান্ড ব্রিডিং লাইসেন্স। এই লাইসেন্সটি প্রমাণ করে যে আপনি প্রাণীগুলিকে নিরাপদে আর নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। এই লাইসেন্সটি থাকার পরে তবে আপনি স্নেক ব্রিডিংয়ের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। মূলত একটি লাইসেন্স পেতে অন্য একটি লাইসেন্স জরুরি। সরকার থেকে এত কঠোর আইন চালু করার পেছনে কারণ হলো, পূর্বে অনেকেই বন্যপ্রাণী পোষ মানানোর জ্ঞান না থাকার কারণে অনেকেই কাঠ দিয়ে অস্থায়ী খাঁচা বানিয়ে সাপের চাষ করা শুরু করে দিত। কিন্তু সাপ বড় হওয়ার সাথে সাথে এই খাঁচাগুলি থেকে বেরিয়ে পালিয়ে যেত, আর এর ফলে আশেপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ত। প্রিয় দর্শক, এরকম আরও তথ্যবহুল ও অজানা ভিডিও পেতে আমাদের তথ্যবিচিত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন।